জাতি নাই। বাপদাদার কাছ থেকে শুনেছি বাউল সম্রাট শাহসুফি বাউল সম্রাট মানবিক কবি লালন শাহের জন্মস্থান আমাদের এই হরিশপুর গ্রামে। কিন্তু কুষ্টিয়ারা যে দাবি করতেছে কেন আমাদের লালনকে নিয়ে তারা দাবি করে এটাই আমরা বুঝতে পারি না। এটা আমাদের আমরা চাই আমাদের গ্রামের লালনকে নিয়ে অন্যেরা এরা মাতামাতি করে, এটা যাতে না করে এটার দিক থেকে আপনারা সচেতন হন। হরিশপুর গ্রামেই আসলে জন্মস্থান, লালনের বাড়ি জন্মস্থান হরিশপুর গ্রামে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে দেখেন, আমি যদি একটু হাত দিয়ে ছুঁই, এই দেখেন ছুঁয়ে দিলাম, এই সেই লালনের আস্তানা আঁকড়া। এই যে দেখুন এখনো সেই পুরাতন ইটগুলো কিন্তু এখানে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই পুরাতন ইটের উপরেই কিন্তু এখন ফলক তোলা হয়েছে যেন এটা স্মৃতি থেকে যায়। আর এখানে লেখা আছে আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আরশিনগর। আমার নাম রহমান সাধু, লালন সার উত্তরস্বরী। আমি লালন সারা ছিল 3 ভাই। লালন সার বাপের নাম ছিল দরিবুল্লাহ, দাদার নাম ছিল কাদের দেওয়ান, মার নাম ছিল আমেনা। লালন সার আলম, কলম, লালন। লালন ছিল ছোট, আলম ছিল বড়, কলম ছিল মিজি। আমি কলমের সন্তান ছিল। আলম চলে গেছিল ওই সময় ভারতবর্ষে। কলম আর লালন ছিল হরিশপুর, এই হরিশপুরে জি আসে। তাই কলমের সন্তান ছিল, কলমেরতে আসছে আপনার ময়নার দবির কুমচুর সহ আমাদের ঝিনাইদহের তৎকালীন ডিসি সহ অনেক গুরুজন এবং সাধু গুরুদের একটা মিলন মেলা এই হরিশপুরে বসছিল। সেখানে দেশের একজন সাবেক মন্ত্রী মহোদয় আসছিলেন, সচিব সাহেব আসছিলেন। ওনারা সবার সামনে সেই সময় একটা তর্ক বিতর্কের মধ্য দিয়েই এই জিনিসটা সমাধান হয়েছিল যে হরিশপুরেই লালনের জন্মস্থান, এই বাউল সম্রাটের জন্মস্থান এই হরিশপুরে, এবং তার দুধমাতা, পালক, পিতা টিতা সমস্ত কিছুই হরিশপুরে। এই হরিশপুরেই তার একমাত্র ঠিকানা। আর কুষ্টিয়ার ব্যাপারটা আমরা আপনার ওই একটা বলি যে গায়ে মানে না আপনি মোড়ল। এখন লালন সেখানে মারা গেছে, তার বাজার সেখানে আছে, সেই হিসাবে তারা সেখানে একটা অনুষ্ঠান করে। তার মানে এই নাই যে তারাই সব কিছু। এখন ওনার বই এসকে সাদেক গাওহরি এখন আমার কাছে রয়েছে, আমি পড়েছি এত বড় বই। হ্যাঁ, এসব বই তো ওনাদের সব আছে। উনি প্রকৃত এখানকার সন্তান। আলম, কলম এবং লালন, এরা 3 ভাই। এদের সম্পর্কে আমি অনেক পড়েছি। তাহলে কুষ্টিয়ারা কেন এই কথা বলে? এটা বলে ওরা গাদ্দারি করে বলা হয়, কিন্তু ইনি যে লালনের গুরু এটা সত্য। এবং লালন শাহ যে হরিশপুরের সন্তান বা যশোর জেলার ঝিনাইদহ জেলা বা হরিণকুণ্ডর এটাকে সন্তান ছিলেন, এটা ছিল সত্য। কিন্তু ওরা যেগুলো বানোয়াট কিছু বলে এগুলো সঠিক নয়, তাই না? না, এটা সঠিক নয়। লালন শাহ দরবেশ সিরাজ শাহ লালনের গুরু, এবং উনি লালিত পালিত করছিলেন। ওনাকেই লালিত পালিত করার পরেই ওনার নাম লালন দিয়েছিলেন। দর্শক বন্ধুরা, প্রতিবারের মতন আবারও আপনাদেরকে আর একটি নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি রয়েছি হরিয়ানাকুণ্ডু উপজেলায়। আর আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটাতে 7 ব্রিজ। এক জায়গায় 7টা ব্রিজ, তার জন্য এই জায়গার নাম 7 ব্রিজ। এখান থেকে চলে যাব আমি হরিয়ানা গ্রামে, মানে হরিশপুর গ্রামে। আর সেখানে যে আমি আপনাদেরকে দেখাবো যেখানে লালন সাইজির গ্রামের বাড়ি এবং তার পূর্বপুরুষ বাপ দাদার ভেটা, এবং সেখানে তার উত্তরসূরি বা তার বংশের আরও যে ব্যক্তিগুলো যারা বংশধররা রয়েছে তারা কিন্তু এখানেই বসবাস করে। অনেকেই লালন সাইজিকে নিয়ে অনেক মন্তব্য করে, লালন হিন্দু, লালনের কোনো জাত নেই, এগুলো সব মিথ্যা। আজকের এই ভিডিওতে তুলে ধরবো লালন সাইজি A to Z জীবন বৃত্তান্ত। তো আমি মোশাররফ হোসেন ইমন, আমি এই 7 ব্রিজ থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই হরিশপুর গ্রামে। থাকুন আমার সাথে, আমি নিয়ে যাব আপনাদেরকে লালন সাইজি এবং সিরাজ সাইজির জীবন বৃত্তান্ত তুলে ধরার জন্য। আমি নিজে দেখব এবং আপনাদের দেখাবো। চলুন আমরা হরিশপুরে যাব।
আমি যাচ্ছি একদম লালনের বাড়িতে, থাকুন আমার সাথে। আমি মোশাররফ হোসেন ইমন রয়েছি আপনাদের সাথে, নিয়ে যাব একদম লালন সার একদম এখানে বেড়ে উঠেছে আর একদম শিকড়ের খোঁজে। থাকুন। বড় ভাই এই এলাকার স্থানীয় এবং এখানকার সাবেক মেম্বার, ইউপি সদস্য, আর আমি তাকে নিয়ে জি আপনি এই জেলার সাংগঠনিক সম্পাদক, আচ্ছা লালন একাডেমির। তো এই যে বলতে বলতে আমরা এই লালন একাডেমির মধ্যে প্রবেশ করলাম। হ্যাঁ, একটু পরিচয় করে দেন তো, একটু যাই। ওটা ওটা না, ওই কোনায়। ও, আর এটা হচ্ছে একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়। এটা 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 সরকারি একাডেমিক পরে করা এটা। আর এটাই এটা কিন্তু বাড়ি ছিল সিরাজ সাহেব, বাস্তব এটা এটাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে গোড়া। যাক, আমিও মোশাররফ হোসেন ইমন, যে আমারও যে কদম পড়েছে যে একজন সিরাজ সাহেবের মতন একজন আল্লাহওয়ালা বা তারা আল্লাহর বন্ধু, তারা বাউল সম্রাট। এবং এই যে দেখুন তার রোজা কিন্তু সামনে দেখতে পাচ্ছি। এই যে বলতে বলতে কিন্তু একদম কাছে চলে আসলাম। মানে লালন গুরু সিরাজ শাহের মাজার এটি। জি, লালন গুরু দরবেশ সিরাজ সাইজির, এই যে দেখেন। ও আচ্ছা আচ্ছা, এই এজুতা খুলে তো ফুটো হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফকির লালন সাইজির গুরু দরবেশ সিরাজ সাইজির রোজা মুবারক। এই যে আবির্ভাব 1125, এই যে দেখতে পাচ্ছেন। আর তিরোধান হচ্ছে 1205। জি, এই যে দেখুন, এই যে এটা হচ্ছে সিরাজ সাহেবী। এই যে দেখেন, জি জি, পত্নী মানে তার স্ত্রী, সহধর্মিণী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যে দেখতে পাচ্ছেন, আমি অনেক ধন্য মনে করতেছি যে কত গান শুনেছি বেতারে, খুলনা বেতার, ঢাকা বেতার, যে এই সিরাজ সাজিকে নিয়ে লালন গান মানে লালন গীতি কত শুনেছি। যে আজকে যে সেই জায়গাতে আসব আর আমার মতন একজন অধম পাপী মানুষ আমরা যে তার একবারে রোজা দেখতে পারবো বা নসিবে জুটবে, আসলে এটা জীবন ধন্য মনে করতেছি আমি মোশাররফ হোসেন ইমন। কারণ এখানে সেই মহাত্মা যে লালন সাইজির যারা স্বামী স্ত্রী দুজন, এখানে কিন্তু তারা সাহিত্য রয়েছে। আর বড় ভাই, এটা কিসের ঘর? এটা এখানে যে ক্লাব মতন। ও, এটা ক্লাব করে দেয়। জি জি, আমাদের সংসদের লোক উপমিয়া এটা করে দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবেক সংসদ উপমিয়া। তাই? ও আচ্ছা আচ্ছা, যেখানে বসার জন্য আপনারা জায়গা ছিল না। জি জি, বসার জন্য এই জায়গাটায় জিনিসপত্র রাখা হবে, সব রেখে দিতে। ও, মানে এই জায়গায় যে অনুষ্ঠান হয় না। জি জি, অনুষ্ঠানে সব সরঞ্জাম এই জায়গায় রাখা। ও আচ্ছা আচ্ছা, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে অনেক সরঞ্জাম এই জায়গায় রাখা হয়। আর গান বাজনা ওই ঘরে, ওই ঘরে। তাহলে এখানে আসেন তো, আমি একটু আপনাদের সাথে কথা বলি। তাহলে আপনার নাম কি বড় ভাই? আমার নাম মোহাম্মদ সদির ইসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনিও দায়িত্ব পালন করেন যতটুকু আমি জানি। মানে যেহেতু জেলা কমিটি আছে, জি জি, সেই কমিটির সাংগঠনিক সম্পাদক আমি, মানে সার্বিক দায়িত্ব এই জায়গায় আমি পালন করি। আর আমাদের সেক্রেটারি সাহেব অ্যাডভোকেট নজরুল সাহেব আছে। জি জি, ঢাকা হাইকোর্টে। ও, তো এই যে এখানে লালন একাডেমি বা কাগজপত্র সব কিন্তু ঠিক হয়েছে তো? ঠিক হয়ে গেছে। জেলা কমিটি আমাদের ওই যে
সরোজনাথ ডিসি ছিল, জি জি, ওনার আমলে উনি এই জায়গাটা কাঠামো তৈরি করে দিয়ে গেছে। যাক তাও ভালো যে যেখানে কুষ্টিয়া বারবারই তারা এখানে দুই পক্ষ হয়ে যায়, এখানে এবং কুষ্টিয়া এটা হলে টানা হেঁচড়া অনেক কিছু, কিন্তু শেষ পর্যন্ত ডিসি মহোদয় সবাই এটা তদন্ত করে দেখে তারা কিন্তু এটাকে মানে প্রতিষ্ঠার কাগজপত্র যত যা করার দরকার সমস্ত কিছু হ্যাঁ করে দিয়ে, এবং এখানে সেই ওই যে দেখতে পাচ্ছেন এটা লালন একাডেমি, এটা হচ্ছে সরকারি ভবন। লালনের আমলে লালন হ্যাঁ। জায়গা করে গেছে, লালন সাহেবই, লালনের আমলে ছিল। ওরে সুবহানাল্লাহ, লালন থাকতে এটা হয়েছে, বাহ বাহ বাহ। ওই জায়গায় আপনার হচ্ছে যে লালনের থাকা অবস্থায় করা, ওনার এই লালন যখন এই জায়গাতে কুষ্টিয়ায় চলে যায়, জি জি জি, মানে তারপরেও লালন নিজে আইসে ওই জায়গায় তার গুরুর আপনার সদস্য সংগঠন করে গেছে অনেকবার এখানে এই জায়গায় ওই জায়গায় এসে। তাই? জি। ও আচ্ছা আচ্ছা। ওই তে জায়গায় চাচা আপনার বাসা কি এখানেই? পাশের গ্রামে পাশের গ্রামে? আমার দাদা বুঝে গিয়েছে, জি দাদা বাবা বুঝে গিয়েছে, দাদি বুঝে গিয়েছে, যে বাবা সব কিছু হরিশপুর। আপনারা সব লালন, সিরাজ, পাঞ্জু, দুধদুষা, বেলতলা, হ্যাঁ এই পাশের গ্রামে। পাশের গ্রাম হ্যাঁ, সব এখানে, এখানেই। সব এখানে। আপনার হচ্ছে লালনের প্রধান ভক্ত দুধদুষের মাজার হচ্ছে এই যে 1 নম্বর ভক্ত এই যে লালনের এই পাশে বেলতলা। লালনের মুষ্টির লোক আছে এই গ্রামে শোনা। জি মিলকে লালনের 1 নম্বর ভক্ত ওই যে দুধদুষা দুর্দশা এই যে ওই সাইডে 1 নম্বর ভক্ত। এক নম্বর, হ্যাঁ, মানে লালনের। দুধদুষের এই লগে মাজারের লোক যে সে বংশধরের, ও উনি ওই জায়গায় দেখাশোনা করে। যাক তাহলে তো পেয়ে গেলাম। হ্যাঁ, দুধদুষা আসলে এগুলো মালিকের পক্ষ থেকে আসতেছে। হ্যাঁ না ঠিক আছে। দুধদুষের 1 নম্বর। তো এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে এটা নিয়ে কিন্তু অনেক কাজ চলতেছে, চলমান রয়েছে। তো আমাদের এটা ব্লক করার জন্য নয়, যে এই যে কুষ্টিয়া এবং আপনারা যে এই যে ঝামেলাটা কিছু কাজ হয়েছে, যে ভিত হয়েছে, আমরাও চাই যে এখানে লালনের যেটা জন্ম বা যে বড় একটা অনুষ্ঠান এখানে হোক, হয়তো বা ওখানে তিরোধান দিবস ওখানে হোক, মানে দুই জায়গায় হোক। হুম। আর এগুলো বিস্তারিত আপনারা চান কিনা এলাকাবাসী, এই জন্য আসা। তো কি যেন বলতে চাইছিলেন আপনি? মানে আমি বলতে চাইলাম যে আপনি কি এখানে ভক্ত? দাদা বুঝে গিয়েছে, হ্যাঁ, বাবা বুঝে গিয়েছে, কি বলেছে আপনাকে? বুঝেছে যে সিরাজ, লালন হ্যাঁ, সব হরিশপুর, সব হরিশপুর। সব হরিশপুর, পাঞ্জু হরিশপুর, বেলতলা দুধদুষা। ও তো আপনি কি এগুলো পছন্দ করেন? হ্যাঁ, অবশ্যই পছন্দ তো করি তো বটে। আমার বাপ দাদা বুঝে গিয়েছে, তারপরে তারা মানে আপনি একজন ভক্ত? ভালো মানুষ ছিল, তারা একজন বড় আকারের শিল্পী ছিল, তারপরে তারা একজন অলি ব্যক্তি কিনা তা আমি বলতে পারবো না, তবে যা জানি তার নিয়ে সারা পৃথিবী গবেষণা, হ্যাঁ, সারা বিশ্বে। উলিয়াই। হ্যাঁ, অলিয়া অলিয়া হিসাবে আসুক আর না আসুক, তবে তারা সব কিছু মহৎ ব্যক্তি তারা। এটা সত্যি মানেই তো জি জি, সেটাই। কারণ উনি এক একজন এক একভাবে হ্যাঁ স্রষ্টাকে রাজি খুশি করেন। ইনা তার বাউল বা এই জগৎ দিয়ে সে রাজি খুশি করেছে, তাই তো সে মহাত্মা। যেমন পাঞ্জেসার মাজার আছে ওখানে, সেখানেও লোকজন, সারা বিশ্বের লোকজন জি জি জি, আসা যাওয়া করে। হিসাব এইখানে সারা আপনারা হচ্ছে ধরেন বিশ্বের কুষ্টিয়ারা ওরা শিরাশা স্বীকার করে না, ওরা যে লালনের যে গুরু শিরাশা হ্যাঁ এইটা ওরা স্বীকার করে। স্বীকার তো করে না, আর ওরা স্বীকার করে না, জানে বুঝে যায় তো। ওরা অন্য হিসাব নিকাশ মিলায়। জি এই যে বাস্তব শিরাশা কোন ফলংসা ফলংসা না, বাস্তব এখানে এটা অস্বীকার করার কিছু না। এই যে সাইনবোর্ডটা, এটা তো অস্বীকার করার কিছু না। না, তাকের হাতে বন্ধুত্ব তো তাকের কাছে আছে, এই যে লালন বুঝেছেন? লালনের জি। বন্ধুত্ব তাকের কাছে আছে। এই যে এই বিলি, এই জায়গায় এই পিছনে বিল আছে, জি জি এই বিলে পক্ষ অবস্থায় পুড়িয়ে পায়, জি, উনি লালন পালন করেন, মানে উনার এই জায়গায় সবকিছু, সবকিছু এই জায়গায়। লালন লালন পালন তো সেই করেছে, ও আমরা দাদাকের কাছে শুনি। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা যাচ্ছি লালনের যেই এখানে যে এই যে দেখতে পাচ্ছেন, জুতালে ঢুকা যাবে তো না? ঢোকা যাবে, সমস্যা নেই, ওই জায়গায় আপনি এখানে খুলেও ভিতরে ও যাবেন, হ্যাঁ, করেন সব। ওই যে আলো দেওয়া যাবে তো না? না বিদ্যুৎ নেই। আছে তো অবশ্যই। মাইসাব বিদ্যুৎ কই? আচ্ছা, ও কারেন্ট গেছে গা? হ্যাঁ কারেন্ট গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন লালনের জন্মভূমি হরিশপুর, হরিয়াকুণ্ড, ঝিনাইদহ। জি জি, ও এই যে এখানে আমরা ঢুকেই কিন্তু গেতে দেখেন চোখে পড়লো এই যে বাউল সম্রাট, সুফি সাধক, এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লালন শাহের এই যে আমি এটার ছবি তুললাম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন
আর এখানে লেখা রয়েছে লালন জন্মভূমি হরিশপুর হরিয়ানা কুণ্ডু ঝিনাইদহে লালন স্মরণ উৎসব। এই যে তারিখ, হ্যাঁ এই যে দেখেন এই তারিখ, যারা আপনারা দেখবেন এই তারিখে সবার দাওয়াত রইল, আপনারা আসবেন যারা ভক্তবৃন্দ, যারা নতুন। এই যে তারিখ 4, 5 ও 6 মার্চ, এই যে দেখতে পাচ্ছেন এই ডেটেই এই এতেই এখন চেঞ্জ হয়েছে না, চেঞ্জ মানে এখন যেহেতু অবস্থা ভালো নাই, ও অবস্থা চেঞ্জ। তো যাই হোক, এটা হচ্ছে এই তারিখেই ইতিপূর্বে অনুষ্ঠান হয়েছে। আর এখানে হারমোনি রয়েছে, আমি যদি দেখাই আপনাদেরকে, এদের দেখুন এখানে এই দেখেন হারমোনি রয়েছে, হ্যাঁ এগুলো একতারা, এদের বড় ঢোল একতারা সব কিন্তু রয়েছে এখানে। এখানে মনে হয় ক্লাসও করানো হয়, হ্যাঁ তাহলে এটা কি, এটা আগের স্কুল আগে ছিল, এখন এটা দিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যে 2022 অনুষ্ঠানের 2022-এর অনুষ্ঠানের তখন হয়েছিল। এই যে দেখেন 17, 18 এই দেখেন অক্টোবর 2022। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম। আর তার ঠিকানা এই যে দেখেন, আমি আবার একটা ছবি তুলে নিলাম, এই আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জন্মভূমি, লেখাই আছে জন্মভূমি, লালন জন্মভূমি। এখানে আর কোনো দ্বিধা থাকার কোনো কথা নয়। আমি কুষ্টিয়ার সাথে আমি একমত না। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। তো এই গ্রামের নাম হরিশপুর। হরিশপুর। আমরা অনেক দূর থেকে এসেছি লালনের খোঁজে। জি এই লালনের বলে বংশ পরিচয় বলে আজও এখানে রয়েছে। জি। আসলে এই খুঁজে আসলাম। আর এখানে কুষ্টিয়ারা বলতেছে যে এখানে এই হরিশপুরে কোনো অস্তিত্ব নেই, বা আদৌ কি ঘটনা এটা জানার জন্য এখানে আমরা আসছি। তো একটু তথ্য দেন। আর আমরা শুনলাম যে আপনিও নাকি বলে বংশধর, জি। হ্যাঁ রাস্তাতে বা অনেকেই বলতেছে, তার জন্যই তো আপনার কাছে আসছি। তো আসলে আপনার পরিচয় দেন, জি, আর আমার আপনি নাম- কিভাবে তার বংশ পরিচয়, মানে তার বংশের লোক। আমার নাম রহমান সাধু, লালন সার উত্তরস্বরী আমি। লালন সারা ছিল 3 ভাই। লালন ভাই। সার বাপের নাম ছিল দরিবুল্লাহ, দাদার নাম ছিল কাদের দেওয়ান, মার নাম ছিল আমেনা। লালন সার আলম, কলম, লালন। লালন ছিল ছোট, আলম ছিল বড়, কলম ছিল মিজি। আমি কলমের সন্তান ছিল। আলম চলে গেছিল ওই সময় ভারতবর্ষে। কলম আর লালন ছিল হরিশপুর, এই হরিশপুরে, জন্মভিত জি। ইতিহাসে। তাই কলমের সন্তান ছিল। কলমেরতে আসছে আপনার ময়নার দবির কুমচুর সাগরী। কলমের, হ্যাঁ, সাগরীতে আসছে ময়নার ছবির ময়না। তো যাই হোক, আপনি কোন সূত্র ধরে? আমি এই যে লালন সার যে ভাই ছিল কলম, কলম, জি। কলমেরতে ছিল, কলমের সন্তান ছিল। কলমের আসছে আপনার ময়না, ময়নাতে আসছে দবির কুমচুর সাগরী, জি। সাগরীতে আসছে ছবিরনিসা, হ্যাঁ, ছবিরনিসা আমার দাদি, ছবিরনিসাতে আসছে ক্ষেপপুত্র। এগুলো সব আমার মুখস্থ। জি, ক্ষেপুত্রে আসছে হানেফ রহমান জাহেদা। জি। আমি রহমান, আমি লালন সার উচ্চস্বরী। আমার ভাই হানিফ মারা গেছে, বোনটা আছে। আমরা সাধুসঙ্গ করতাম, আমার বাড়ি অনেক মজমা করতাম, লালন সার তিথিদিবস পালন করতাম। 2-1 বছর আমি একটু ভাইটা মারার পরে আর এইটে করে নিয়ে লালন একাডেমি আমরা অনুষ্ঠান করতাম। তাই কুষ্টিয়াগের সাথে কোনো দ্বিধাবন্ধ নেই। লালন শাহ যে হরিশপুরের ছেলে, সারা পৃথিবীর লোক আস্তে 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 সব জানতা হয়ে গেছে। লালন শাহ সে ছিল সুফিবাদী মানব ধর্ম। লালন শাহ বলে গেছে যে লালন শাহ সে মহাৎ নবীর কথা বলে গেছে, রাসুলের কথা বলে গেছে, সে আল্লাহর কথা বলে গেছে। যিনি রাসুল তিনি, যিনি মুর্শিদ তিনি রাসুল, ইয়াকতে নাইতে ভুল খোদাও সে হয়। সে বাক্যের মধ্যে বলে গেছে। কেউ বলে যে লালন শাহর গান, আর আমরা বলি যে লালন শাহর গান না, এটা হলো লালন শাহ। হরিশপুর যে লালন সাইজির একটা গ্রামেই রয়েছি। আর আমার পাশে দেখতে পাচ্ছেন এই চাঁদমুখখানা, এটা হচ্ছে লালন সার একদম
বংশধর, তাই তো? জি। অবশ্যই বংশধর। পুরা সেজরা বা কার থেকে এসেছে, এভাবে বাপ দাদা এভাবে সিরিয়াল টু সিরিয়াল আমাকে শুনিয়েছে, আপনাকে বলার চেষ্টা করেছে। আর বিষয়টা হচ্ছে যে এই হরিশপুরে তার জন্ম, এটাই বাস্তব। গান রয়েছে, বিভিন্ন রয়েছে, লালনের কোনো জাত নাই, কুল নাই, হিন্দু কেউ বলে খ্রিস্টান, কেউ বলে মুসলমান, আর কোনো জাতি নেই, এগুলো সব ভুল। সে মুসলমানের সন্তান এবং ছোট যখন আতুর ঘরে ছিল সেই সময় আর পক্স বা বসন্ত হয়েছিল, আর এই কারণেই তাকে খোয়াবে বা স্বপ্নে দেখাচ্ছেন যে তার মাকে যে ওই বটগাছতলায় রেখে আসলে তোমার সন্তান ভালো হবে, এই ধরে আগের যুগের মানুষ তো সত্যবাদী সেই যুগ ছিল, তখন ওখানে রেখে আসার পরে ওই পথ দেওয়া যাচ্ছিল সাইজি। লালন শাহ একটা পদে বলছে জি জি যে তিনি একটা খত্তরের সন্তান। জি লালন শাহ সেই গানে বলছে, তিনি সেই গানটা লিখে গেছে। সেই গানটা আপনারা শুনতে পারবেন, ব্যাখ্যা করে দেখবেন যে লালন শাহ সে মুসলমানের সন্তান। জি জি তিনি বলে গেছে গানের কাছে। লালন শাহ যে কোনো গোপন তত্ত্ব, তার একটা ভক্ত ছিল, আদি ভক্ত বেলতলায় দুর্দশা, তার কাছে সব কিছু লিখে দিয়ে গেছিল। এবং পাঞ্জুর শাহ বেড়াইতো, পাঞ্জুর শাহ লালন শাহ একসাথে গান করতো। পাঞ্জুর শাহর বাসা হরিশপুর, সে বড় সাধক, তার খন্দ তিনি সব আদিপুত্র লিখে প্রচার করতে পারছিল না। শেষ মৃত্যু হওয়ার আগে খন্দকার রফিউদ্দির কাছে লিখে গেলি, খন্দকার রফিউদ্দিন সেই বইগুলো সবগুলো লিখে তারপরে এই বইগুলো ক্রাশ করে, এই বইগুলো সব। তো যাই হোক, শেষ পর্যন্ত তার সন্তান যখন ভালো হয়ে যায় তখন কিন্তু ওই সাইজি ফেরত দিতে চাইছিল। তখন এই লালনের মা বলল যে না, আমার সন্তান যখন ভালো হয়েছে ভাই তোমার কাছেই থাক, এ বাড়ি আর ওই বাড়ি, মাঝখানে 3টা বাড়ি বা 5টা বাড়ি ফাঁক, এই তো। তো একই গ্রামের মানুষ, মুসলমানের সন্তান, এবং এখানেই বেড়ে উঠেছে, এই গ্রামেরই কৃতি সন্তান। আমি আছি হরিশপুর, এটা হচ্ছে ঝিনাইদহে। আর ব্যাপারটা হচ্ছে যে এটাই হচ্ছে সত্য কাহিনী। আপনারা যেটা শুনেছেন, কুষ্টিয়ারা যেটা বলতেছেন, এটা একটা বানোয়াট, এটা ভিত্তিহীন, এর কোনো দলিল নাই, পুস্তক নাই, কিচ্ছু নেই। তো যাই হোক, আমার সাথে থাকুন, আমি তুলে ধরার চেষ্টা করতেছি এই লালন সাইজির এই A to Z আর কি জীবন। আমরা লালনের আখড়া বাড়ি, যেখানে লালন বসতেন, থাকতেন, হ্যাঁ, যে ঘর ভিটা, সেখানে এই যে এখন যাচ্ছি, আমাদের সাথে থাকুন। হরিশপুর গ্রাম, কত বড় সৌভাগ্য এই গ্রামের, যেখানে তিনজন সাধক। হ্যাঁ, অনেক বড় গ্রাম। এবং আমি আসতেও ওই ভ্যানালা বা চাচারালা বললো যে এখানে অনেক বড় গ্রাম, এই জেলার ভেতর সবচেয়ে বড় গ্রাম হিসাবে আখ্যায়িত এই সেই গ্রাম। আর এই গ্রামে এই লালন সাইজি, সিরাজ সাইজি, পাঙ্গু শাহ, দুদু শাহ সবাই কিন্তু সাহিত্য রয়েছে এই গ্রামের। আর এই গ্রামেরই সব, হ্যাঁ, একই জায়গাতেই। তাহলে হিসাব করে দেখেন, একটা গানই রয়েছে যে 3 পাগলের, সেই 3 পাগল আর কেউ না, 3 ফকির আর 3 সাধক, তার নিয়েও কিন্তু গান রয়েছে আমার যতটুকু মনে হয়। আর আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সেই দেখেন লালনের যেখানে বসতেন তার আস্তানা বা আখড়া, ঠিক আছে? হ্যাঁ, লোকজনলে কথা বলতেন, গান গাইতেন, গান শেখাতেন, গান লিখতেন। তিনি গীতিকার, সুরকার এবং গায়ক এবং বাউল সম্রাট। এই যে দেখুন তার অস্তিত্ব একদম এই জায়গাতেই। আর এই জায়গাতে এই দেখেন ফলক এখানে দেওয়া রয়েছে। আর আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখেন, এটাই হচ্ছে তার আস্তানা, এখানেই বসতেন। আর দেখেন কত বড় জায়গা জুড়েলে এই বাঁশঝাড়, বিশাল বড় বাঁশঝাড়। আর এই সাধক এখানেই তিনি গান চর্চা করতেন, গান শেখাতেন। এখানেই তিনি একতারাই গান, খাঁচার ভেতর অসীন পাখি কেমনে আসে যায়, বিভিন্ন গান। কিন্তু হ্যাঁ, যে বাড়ির কাছে আরশিনগর, সেই আরশিনগর কাকেই বলতে একে দেখেন, এখানে প্রথমেই লেখা রয়েছে আমি একদিনও না দেখিলাম তারে, কারণ বাড়ির কাছে আরশিনগর। এই বাড়িকে আরশিনগরটা কি, এটা কিন্তু অনেক ভারী একটা কথা এখানে কিন্তু রয়েছে। এই যে আপনি হয়তোবা দেখা যাচ্ছে যে স্রষ্টাকে নিয়েই আছেন, কিন্তু স্রষ্টাকে কোনো দিন দেখলেন না। একই জায়গাতেই
আপনি স্রষ্টাকে নিয়ে আসেন, মালিককে নিয়ে আসেন, কিন্তু এটা নিয়ে কিন্তু কারো চিন্তা ফিকির নাই। এই জন্য এই গানটি লেখা হয়েছে। দর্শক বন্ধুরা, আমি এই যে এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখুন এখানে লেখা রয়েছে, আমি একদিনও না দেখিলাম তারে। এই যে গানের এখানে তিনি গান লিখতেন, এখানে গান গাইতেন, এই আখড়াতে বসতেন। এই যে লালনের যে এই যে বসত আস্তানা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইট, এই যে ঘর এখন ভেঙে গেছে, অনেক দিনের যে তো কথা। আমি এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ভালো করে দেখুন। আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাঁশঝাড়। এত বড় বাঁশঝাড় আমার লাইফে হয়তো দেখিনি। আমি মোশাররফ হোসেন ইমন, আমার এলাকায় নওগাঁ বলতো যে হয়তো আমার বাবারই বাঁশ বেশি, কিন্তু আমাদের বাঁশের ঝাড়ে 100 বিঘা, খালি বাঁশের ঝাড়ে 100 বিঘার বেশি ছাড়া কম হবে না। আর এই 100 বিঘা এই বাঁশের ঝাড়ের মধ্যেই লালনের এই দেখেন বসত, দেখতে পাচ্ছেন বিষয়টা কত কি। হিন্দু বা ওর কোনো জাতি নাই। বাপদাদার কাছ থেকে শুনেছি বাউল সম্রাট, শাহসুফি বাউল সম্রাট মানবী কবি লালন শাহের জন্মস্থান আমাদের এই হরিশপুর গ্রামে। কিন্তু কুষ্টিয়ারা যে দাবি করতেছে, কেন আমাদের লালনকে নিয়ে তারা দাবি করে, এটাই আমরা বুঝতে পারি না। এটা আমাদের আমরা চাই আমাদের গ্রামের লালনকে নিয়ে অন্যেরা এরা মাতামাতি করে, এটা যাতে না করে, এটার দিক থেকে আপনারা সচেতন হন। হরিশপুর গ্রামেই আসলে জন্মস্থান, লালনের বাড়ি জন্মস্থান হরিশপুর গ্রামে, হরিশপুরী সন্তান। কিন্তু ওই সময় আমি যতটুকু জানি, লালন, আলম, কলমেরা তিন ভাই। লালন গরু চড়াইতো, হ্যাঁ, খুব বড় বড় মাঠ, এখানে হরিশপুর মাঠ বিশাল মাঠ। এখনো হরিশপুর হইল অনেক মানুষের বসবাস, 5খান গ্রামের সমান এক হরিশপুর। জি জি, বিশাল বড়। আপনি ভিতরে ঢোকেন, যেমনি যাবেন সেমনি গ্রাম, যেমনি যাবেন সেমনি বড় বড় রোড, রাস্তা। ওই সময় এখানকার সব থেকে বড় আলেম ছিল মাওলানা দুদ্দু মিয়া। হ্যাঁ, দুদ্দু মিয়া, দুদ্দু শাহ, পরে নাম হলো দুদ্দু শাহ। মাওলানা দুদ্দু মিয়া ছিল সব থেকে বড় আলেম। উনি এখানে পড়াইতেন মাদ্রাসা। তো উনি মাদ্রাসার পাশ দিয়ে যাইতেন, গরু চড়াতে, আর বলতেন পড়ে ভূত হইস নে মনোরায়, কোন কালামে কোন ভেদ আছে লেহাজ করে জানতে হয়। যে জানতে পারে রয়না ঘরে হয় সে উদাসী, সে সকলতেই যে ভজে শুধু নবীজির কদম। এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ লালন সাইজির কাছ থেকে পেয়ে মাওলানা দুদ্দু খন্দকার, উনি নাম ধারণ করলেন দুদ্দু শাহ, নাম চেঞ্জ হয়ে গেল, উপাধি পেয়ে গেল। উনি ওনার ভক্ত। প্রধান খলিফা হইলেন মাওলানা দুদ্দু মিয়া, প্রধান খলিফা হইলেন লালন সাইজির। তাই মাওলানা এই এলাকার সব থেকে বড় আলেম, এই এলাকার বেলতাজিয়া এলাকার বড় আলেম। এবং ওনার লিখিত বই পুস্তক আমি পড়েছি। তারপরে খন্দকার, আপনার দবির খন্দকার, রিয়াজুল না, দবির খন্দকার বাবার নাম কি জানো, ওই যে ওনার বই এসকে সাদেক গাওহরি এখন আমার কাছে রয়েছে, আমি পড়েছি, এত বড় বই। হ্যাঁ, এসব বই তো ওনাদের সব আছে। উনি প্রকৃত এখানকার সন্তান। আলম, কলম এবং লালন, এরা 3 ভাই। এদের সম্পর্কে আমি অনেক পড়েছি, তাই না? আগেও একবার আপনার 2001 সালে, জি জি, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় ছিল, জি জি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, ওই সময় কুষ্টিয়ার ডিসি সহ, আমাদের ঝিনাইদহের তৎকালীন ডিসি সহ অনেক গুরুজন এবং সাধু গুরুদের একটা মিলন মেলা এই হরিশপুরে বসছিল। সেখানে দেশের একজন সাবেক মন্ত্রী মহোদয় আসছিলেন, সচিব সাহেব আসছিলেন। ওনারা সবার সামনে সেই সময় একটা তর্ক বিতর্কের মধ্য দিয়েই এই জিনিসটা সমাধান হয়েছিল যে হরিশপুরেই লালনের জন্মস্থান, এই বাউল সম্রাটের জন্মস্থান এই হরিশপুরে, এবং তার দুধমাতা, পালক, পিতা টিতা সমস্ত কিছুই হরিশপুরে, এই হরিশপুরেই তার একমাত্র ঠিকানা। সেই হিসাবে এই হরিশপুরে তৎকালীন একটি লালন একাডেমি প্রতিষ্ঠার একটা সিদ্ধান্ত হয়, যারই আলোকে হরিশপুর লালন একাডেমি স্কুল কিন্তু ওই সময় একাডেমি হিসাবে প্রতিষ্ঠিত হইল। পরে সেটা আমাদের এই
ঝিনেদা হরিণাকুণ্ডু 2 আসনের সাবেক এমপি আলহাজ মশিউর রহমান এখানে লালন একাডেমি স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করে তার নামে, যাতে তার নামটা আরো ব্যাপকভাবে ছড়িয়ে যায়। এবং সেই লালন একাডেমি স্কুল কিন্তু আজ হরিণাকুণ্ডু থানার একটা নামকরা স্কুল হিসেবেও প্রতিষ্ঠিত। এবং ইতিমধ্যেও আর একটা জিনিসও আপনি জেনে খুশি হবেন যে ডিসি অফিসে কিছু টাকা আছে, আমরা এটা জানি যে টাকা 1 কোটি টাকার উপরে, যেটা আমরা সবাই জানি এখানে লালন একাডেমি প্রতিষ্ঠা করার জন্য। তা আমরা আশা করছি যেহেতু বর্তমানে দেশে একটু অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আগামীতে নির্বাচিত সরকার যে আসুক না তার মাধ্যমে এখানে একটি লালন একাডেমি প্রতিষ্ঠিত হবে এবং অনেক বড় সড়ো লালন একাডেমি প্রতিষ্ঠিত হবে। আর কুষ্টিয়ার ব্যাপারটা আমরা আপনার ওই একটা বলি যে গায়ে মানে না আপনি মোড়ল, এখন লালন সেখানে মারা গেছে, তার বাজার সেখানে আছে, সেই হিসাবে তারা সেখানে একটা অনুষ্ঠান করে। তার মানে এই নাই যে তারাই সব কিছু, এখন তো দাবি করতে পারে তারাই সব, তারা গায়ের জোরে এটা করে। আগামীতে এটা থাকবে না, লালন একাডেমি প্রতিষ্ঠা হয়ে গেলে আগামীতে এটা থাকবে না। লালন বাবাজি উনি ঘোড়ায় চড়ে বেড়াইতো, ওই ঘোড়া আপনার ঘাস কাটতো, কিন্তু এই হরিণাকুণ্ডুরই একটা ভক্ত, তানার বাড়ি হরিণের ঘাটে। তা লালন বাবা সেই ঘোড়াটা মরে গেলি তার একটা ভক্ত ফুলইরা আলমডাঙ্গায়, সেই জায়গায় তার ভক্ত ছিল, সেই জায়গায় ভক্তর বাসায় মাটি দেওয়ার পরে ভক্তটাও মারা গেলে সেই ফুলইরা আলমডাঙ্গায় চড়ির বিল, সেই জায়গায় সেই ভক্তরও মাজার আছে। তাহলে আপনারা একটু খেয়াল করে শুনবেন এবং যাচাই বাছাই করবেন যে লালন শাহর ঘোড়ায় চড়ে বেড়াইতো, লালন শাহর ঘোড়ার মাজার আছে, লালন শাহর ভক্তর মাজার আছে। লালন শাহ যে মুসলমানের পরিবারের সন্তান, সব সময় দেখবেন গানে বাক্যই আবার মাটি দেওয়ার যে কোনো ইতিহাস। আর একটা কথা আমার মনে হয়ে গেল, এই সারা পৃথিবী কিন্তু বেধর্মীরা সাধু সেবা করে, আমি কিন্তু সাধু সেবায় যাই হিন্দু পরিবারে, কিন্তু ওনারা যে কী বলে আলেক দিয়ে খায় ঠিক নেই। আর মুসলমানের সাধুরা পরিবাররা আমরা আলেক দিয়ে এবং বসি, আল্লাহ আলেক দিয়ে খায়, আল্লাহ আলেক দিয়ে উঠি। ওনারা কী বুঝে যে শিবা নেয় এ কথা কিন্তু আমাদের বলে না। তাহলে কত জায়গায় দেখছেন মায়ের হিন্দুদের ভিতরে কিন্তু সাধু আছে, ওনারা গান সাধু আছে, আমরা আমাদের দাওয়াত দেয় আমি যাই, কি মিলে ঘন্টা মোটা বাজিয়ে কি মিলে খাই, ওরাই খায়। আর আমরা বসার সময় আল্লাহ আলেক দিয়ে বসি, আল্লাহ আলেক দিয়ে খাই, আল্লাহ আলেক দিয়ে আমরা ভক্তি করে উঠে চলে আসি। কত জায়গায় পরিচয় আপনারা পাচ্ছেন আর আপনারা জানছেন, আর তারা বললেও যে বেধর্মী, এটা তো ভুল কথাই তো। জি, একেবারে সত্য, সে মুসলমান পরিবারের সন্তান। আমি মোশাররফ হোসেন ইমন। আচ্ছা, তো আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমি এক মিনিট তো এই যে ওই যে চাষাও চলে আসছে এখানে, মুরব্বী যার দায়িত্বে এখানকার সভাপতি তাইও কিন্তু চাবি নিয়ে আসছে। এখানে ইউপি সদস্য বড় ভাই রয়েছেন, হ্যাঁ উনি তো জেলার সাংগঠনিক সম্পাদক তিনি রয়েছেন, এবং এই যে সিরাজ সাইজির এই যে রোজা, জি লালনের 1 নম্বর যে ভক্ত, হ্যাঁ কি জানো দুধ সাইজি, তার কিন্তু আমার ভক্ত, হ্যাঁ একটা উত্তরস্বর এবং বংশধর, সে কিন্তু আমার পাশে রয়েছে। আর কুষ্টিয়ারা যে দাবি করতেছে যে এখানে কোনো অস্তিত্ব নেই, কুষ্টিয়ার চেয়ে জন্ম, কুষ্টিয়ার সব কিছু ওনার সিলসিলা বা যেটা ওনারা বলে এটা সব ভুয়া। আমি যুগের সাক্ষী, কালের সাক্ষী না, এটা জীবন্ত। এই যে দেখতে পাচ্ছেন এই সেই দরবেশ সিরাজ সাইজির রোজা, যেটা লালন সাইজির পীর মাশায়েখ, এবং এটাই সেই বাড়ি আস্তানা। এটা এই যে সরকারি এটা একাডেমিক এখন হয়ে গেছে লালন একাডেমি, আর সেটা হচ্ছে লালন শাহ বেঁচে থাকতেই জীবন দশাতেই এই একাডেমিক হয়েছে, এরকমই বললেন এই যে সাবেক ইউপি সদস্য বড় ভাই। তবে এখন আমি জি তবে আপনারা থাকুন, আমি তুলে ধরবো বিস্তারিত। লালন একাডেমি এখানে যে আমি আছি, এখানকার আপনি কি দায়িত্ব পালন করতেছেন? আমি এই শিল্পগোষ্ঠী অনুষ্ঠানের সাংস্কৃতিক ইয়েতে সর্বদাই দায়িত্ব পালন করি, সভাপতি। তাই এই সাংস্কৃতিক বা এখানে যে গান বাজনা হয় এই দায়িত্ব আপনি পালন করেন? বা আপনার নাম? ইজালউদ্দিন মোল্লা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানকার আপনি সভাপতি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমরা যতদূর জানতে পারছি বা যা শুনেছি মুরব্বীদের কাছ থেকে,
যে এই লালন শাহ যে সিরাজশাহ তার দীক্ষা গুরু। এখন এই গুরুর নির্দেশ অনুসারে সে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় চলে যাওয়ার জন্য সে এই এলাকা ঘুরে করে। এদের একটা ওই যে আপনাদের অর্থাৎ মারফতি যে ধর্মটা উনি করতেন তার একটা ইয়ে আছে যে এক স্থানে থেকে হচ্ছে মুরিদ নিয়ে শিক্ষা নিয়ে অন্য স্থানে সেই দিয়ে সেটা বিস্তার করতে হবে, এমন একটা মনোভাব এদের এই ধর্মীয় যে ইয়ে আছে এর মধ্যে ছিল। এবং সেই অনুসারেই ওনার হচ্ছে এখান থেকে যে দীক্ষা দিয়েছিল সিরাজশাহ, যে সিরাজশাহ আমাদের এখানে দরবেশ সিরাজশাহ মাজারও আছে। উনি বলছিলেন যে তুমি হেঁটে যে জায়গায় সন্ধ্যা হবে ওইটাই তুমি স্থান কাটতে পারবে। এবং আসলে আমাদের এইখান থেকে হেঁটে যে ওই জায়গা পর্যন্ত সে এখন যেখানে তার রোজা বা মাজার, যেখানে লাল মাজার, কিন্তু তিনি হরিপুরের সন্তান, এখানে বেড়ে ওঠা, তার শৈশব কৈশোর সব এখানে কেটেছে। আচ্ছা বড় ভাই, এই যে কুষ্টিয়ারা যারা তার দাবি করতেছে যে কোনো অস্তিত্বই নাই, ওখানে হরিশপুরের সাথে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আজকে এসে তো আমি দেখলাম যে এখানে লালন সাহেবের পীর মাসাক এখানে ঘুমিয়ে রয়েছে, আর ইনার কাছেই যেহেতু বড় হয়েছে, আর এটাই সেই একাডেমি, এটাই ছিল তার বাসভবন বা বাড়ি, আর সেই উঠানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা তো সত্য। তাহলে কুষ্টিয়ারা কেন এই কথা বলে? এটা বলে ওরা গাদ্দারি করে বলা হয়, কিন্তু ইনি যে লালনের গুরু এটা সত্য। এবং লালন শাহ যে হরিশপুরের সন্তান বা যশোর জেলার বা ঝিনাইদহ জেলা বা হরিণাকুণ্ডর এটাকে সন্তান ছিলেন, এটা ছিল সত্য। কিন্তু ওরা যেগুলো বানোয়াট কিছু বলে এগুলো সঠিক নয়, তাই না? না, এটা সঠিক নয়। লালন শাহ দরবেশ সিরাজ শাহ লালনের গুরু, এবং উনি লালিত পালিত করছিলেন, ওনাকেই লালিত পালিত করার পরেই ওনার নাম লালন দিয়েছিলেন। এসে যা দেখলাম, যা জানলাম, আমরা এতদিন যেটা শুনেছি বা জেনেছি, আসলে এটা ভিত্তিহীন। আসলে লালনের পরিচয় রয়েছে, লালন মুসলমানের সন্তান, তার বাপ দাদা ছিল, এবং এই হরিশপুরে তাদের এখন উত্তরাধিকার, তাদের কাছ থেকে শুনেছি, জানেছি, এলাকাবাসীর কাছ থেকে জেনেছি, আসলে এই হরিশপুরেরই সন্তান। এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আর যেটা কুষ্টিয়ারা বলতেছে এটার কোনো যুক্তি নেই, এটাই আমি মনে করি এসে যা দেখেছি। যদি মনে করেন আপনারা যে মোশাররফ হোসেন ইমন হয়তোবা রিপোর্ট করতে যে কোনো কাটিং কুটিং করেছি, না, আমি ন্যাচারালভাবেই করার চেষ্টা করি। এবং আপনারা জানেন, যদি কারো যদি কিন্তু মনে হয় তাহলে অবশ্যই আপনারা ভিজিট করবেন, জানবেন, শুনবেন, তারপরে মন্তব্য করবেন। মন্তব্য করার এখানে কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। ঠিক আছে, আমি হরিশপুর থেকে আমি বিদায় নিচ্ছি। মোশাররফ হোসেন ইমন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।